সদ্য বিয়ে করা বরের পাশে নিজের প্রাক্তন প্রেমিককে দেখে হতভম্ব হয়ে যায় নিধি। নিধিকে এভাবে অপ্রস্তুত চোখে তাকিয়ে থাকতে দেখে বাঁকা হাসে অয়ন। নিধিকে আরও অবাক করে দিয়ে অয়ন নিধির দিকে তাকিয়ে ফারিসকে বলে, দোস্ত, ভাবি তো হেভি কিউট। অয়নের কথাগুলো শুনে ফারিসের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। এতে অবশ্য নিধি অবাক হয়নি, কারণ নিধিকে যখন ফারিসের দাদা দাদি দেখতে গিয়েছিল তখনই সে বুঝতে পেরেছিল এই ছেলেটা কতটা অহংকারী স্বভাবের। সবাইকে আরও অবাক করে দিয়ে ফারিস সবার মাঝখান থেকে উঠে দাঁড়িয়ে বলে, আমার একটা মিটিং আছে, যা করার তাড়াতাড়ি করো তোমরা। বলেই ফারিস নিধিদের বাসা থেকে বের হয়ে গাড়িতে গিয়ে বসে। ফারিসের এমন কাণ্ডে উপস্থিত সবাই কানাঘুষো শুরু করে দেয়। নিধির ফুপি নিধির মাকে খোঁচা দিয়ে বলে, কী ছেলের সাথে মেয়ে বিয়ে দিয়ে দিয়েছ তুমি? বিয়ের দিন নাকি ছেলের মিটিং আছে, ভাবা যায় এসব? এই ছেলে কিভাবে আমার নিধিকে সুখে রাখবে? নিধির ফুপির কথা শুনে নিধির মা বেশ রাগান্বিত গলায় বলল, আমরা দায়িত্ব ছিল তোমার ভাইয়ের মেয়েকে বিয়ে দেওয়ার, সেই দায়িত্ব পালন করছি। আর শোনো, ছেলেটার কোনো কিছুর অভাব নেই, আশা করি তোমার ভাইয়ের মেয়ের কোনো অসুবিধা হবে না ওদের বাড়িতে। বলে নিধির রুমে থেকে চলে যান। নিধির মায়ের কথা শুনে তার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ে। নিধির ফুফু এসে তার গায়ে হাত রেখে বলে, সব ঠিক হয়ে যাবে মা, ফারিসের দাদা দাদি অনেক ভালো মানুষ, তোকে তারা তোর মায়ের থেকেও ভালো রাখবে, আমার বিশ্বাস আছে। নিধি তার ফুপুর কথা শুনে তাচ্ছিল্য হাসি হেসে বিড়বিড় করে বলে, যার সাথে সারা জীবন থাকবো সেই যদি আমাকে মেনে না নেয়, সেখানে সুখে থাকা তো বিলাসিতা। নিধির অসমস্ত কথা কারো কাছে পৌঁছায়নি। ফারিসের দাদা দাদি নিধির কাছে এগিয়ে এসে বলল, ফারিসের কথাই কিছু মনে করো না, ও একটু অমনি, এখন চলো বাড়িতে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। ফারিসের দাদির কথা শুনে নিধি একবার ভালো করে নিজের বাড়িটার দিকে অশ্রুসিক্ত নয়নে তাকায়। অদ্ভুত হলেও সত্য, নিধির মা তাকে শেষবার বিদায় দিতেও রুম থেকে বের হয়নি। আসবেই বা কেন? নিধি যে তার মায়ের জন্য একটা আপদ ছিল, তবুও নিধি তার মায়ের প্রতি কৃতজ্ঞ। নিজের মেয়ে না হয়েও তার জন্য এত কিছু করেছেন তিনি। ফারিসের দাদু নিধিকে ফারিসের গাড়ির সামনে নিয়ে গিয়ে বলে, তুমি আর ফারিস এই গাড়িতে আসো, অয়ন, আমি আর তোমার দাদি অন্য গাড়িতে করে আসছি। বলেই ফারিসের দাদু গাড়ির দরজা খুলে দেয়। নিধি গাড়িতে উঠে চুপ করে বসে আছে। ফারিস সেদিকে না তাকিয়ে নিধির কিছুটা ধমকের সুরে বলে, সিট বেল্ট বাঁধার কথাও বলে দিতে হবে? উফ, কারো কোনো সময়ের প্রতি সচেতন নেই। ফারিসের কথা শুনে নিধি তাড়াহুড়ো করে সিট বেল্ট বাঁধতে গিয়ে ব্যর্থ। ফারিস বেশ বিরক্ত হয়ে নিধির কাছে এসে সিট বেল্ট বেঁধে দেয়। গাড়ি তার আপন গতিতে চলছে। নিধি আর ফারিসের মধ্যে নীরবতা বিরাজ করছে। নিধি এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছে। তার প্রচুর মাথা ব্যথা করছে। নিধি ভয়ে ফারিসকে বলতেও পারছে না যে জার্নি করতে অতটা অভ্যস্ত নয়। নিধিদের বাসা থেকে ফারিসদের বাসা যেতে 2 ঘন্টা লাগবে। মাত্র 30 মিনিট হলো গাড়িতে আছে তারা। এর মধ্যে নিধি অসুস্থ হয়ে পড়েন। তীব্র মাথা ব্যথার কারণে মনের অজান্তে ফারিসের ঘাড়ে মাথা রাখেন। হুট করে ফারিসের ঘাড়ে নিধি মাথা রাখায় ফারিস জোরে একটা ব্রেক করে। ফারিসের কড়া কাজে নিধি নিজেই লজ্জা পায়, সাথে কিছুটা ভয় পায়। এখন আবার ফারিস ধমক খেতে হবে তাকে। সমস্যা কি তোমার? শান্তিতে কোনো কাজও আমাকে করতে দিবে না? আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, সেখানে আমাকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে, জানো না তুমি? ফারিসের কথা শুনে নিধি কিছুটা কেঁপে ওঠে। তীব্র ভয় নিয়ে ফারিসকে মিনমিন করে বলে, আমার জার্নি করার অভ্যাস নেই, তাই মাথাটা ব্যথা করছে। তোমার মাথা ব্যথা করছে তো আমি কি করব? তোমার সমস্যা হচ্ছে, তাহলে গাড়ি থেকে নেমে যাও, বসে আছো কেন? ফারিসের কথা শুনে নিধি চোখ বেয়ে পানি পড়তে থাকে। সে তাড়াহুড়ো করে চোখের পানি মুছতে ব্যস্ত হয়ে পড়ে। নিধিকে কাঁদতে দেখে ফারিস চোখ থেকে সানগ্লাস খুলতে খুলতে বলে, মেয়েদের প্রতিটি শিরায় ন্যাকামো ভর্তি। বলে ফারিস গাড়ি থেকে নেমে পড়ে। ফারিস গাড়ি থেকে নামার পরেও নিধি গাড়ি থেকে নামে না। এটা দেখে ফারিস গাড়ির সামনে এসে নিধিকে বলে, আমি কি গাড়িতে বসে থাকার জন্য গাড়ি থামিয়েছি, নাকি বসে বসে প্রেম করার জন্য? গাড়ি থেকে নামবে, নাকি এইভাবে সারা রাস্তা আমার ঘাড়ে মাথা রেখে ঘুমিয়ে যাওয়ার ইচ্ছা আছে? ফারিসের কথা শুনে নিধি চোখের পানি মুছে বলল, আমি ঠিক আছি, আপনার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসুন। নিধির কথা শুনে ফারিস তার দিকে ভুরু কুচকে তাকায়। তবুও নিধির কোনো হেলদোল না দেখে ফারিস বেশ বিরক্ত হয়ে স্থান ত্যাগ করে। কিছুক্ষণের মধ্যে ফারিস একটা ঠান্ডা পানির বোতল এবং কিছু আচার এনে নিধির পাশে রেখে গাড়ি স্টার্ট দেয়। আবার নিধি সেদিকে আর না তাকিয়ে সিটে হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করে। হঠাৎ করে গাড়ির ব্রেক কষায় নিধির ঘুম ভেঙে যায়। ফারিস গাড়ি থেকে নেমে গাড়ির দরজা খুলে দিয়ে বলে, নামো, আমি অফিসে যাবো, বাসায় যাও তুমি।
ফারিসের কথা শুনে নিধি গাড়ি থেকে নেমে যায়। নিধি নেমে যেতে ফারিস গাড়ি উঠে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। ফারিসদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে নিধি। দাঁড়িয়ে আছো কেন? বাড়ির ভিতরে আসো। ফারিসের দাদুর কথা শুনে নিধি আর তার দিকে তাকায়। নিধির মলিন মুখখানা দেখে ফারিসের দাদু তাকে সান্ত্বনা দিয়ে বলে, জন্মের সময় মাকে হারিয়েছে, তার কয়েক বছর পর বাবাকে হারিয়ে গেছিল। আমার অবুঝ ফারিসকে রেখে বাবা মায়ের শাসন না পেয়ে বড় হয়েছে, তাই একটু খিটখিটে মেজাজের হয়েছে। তুমি চিন্তা করো না নিধি, ও ঠিক হয়ে যাবে। তুমি শুধু ওকে ভালোবেসে একটু আগলে রাখো। আমার ফারিসটা ভালোবাসার পাগল, ছোটবেলা থেকে কারো ভালোবাসা পায়নি তো তাই। ফারিসের দাদুর কথা শুনে নিধি আর তার চোখের দিকে তাকিয়ে বলে, আমি আমার সব দায়িত্ব পালন করার চেষ্টা করব। নিধির কথা শুনে হাসে ফারিসের দাদু। তিনি নিধিকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করেন। বাড়ির ভিতরে আসতেই ফারিসের দাদি নিধিকে নিয়ে নিজের রুমে এসে বসেন। আলমারি থেকে একটা গয়নার বাক্স এনে নিধির হাতে দিয়ে বলেন, এটা খুলে দেখো তো কেমন হয়েছে। নিধি বাক্সটা খুলে দেখে তার ভিতরে একজোড়া হাতের চুড়ি। ফারিসের দাদি চুড়ি জোড়া নিধির হাতে পরিয়ে দিতে বলে, দারুণ লাগছে তোমাকে। ফারিসের দাদির কথা শুনে সৌজন্যমূলক হাসি নিধি। সালটা ছিল 2019। তখন অয়নের সাথে পরিচয় হয় নিধির। নিধি তখন 10ম শ্রেণীতে পড়ে। তখন থেকে নিধি আর অয়নের প্রণয়ের সূত্রপাত। সব কিছু ঠিকঠাক চলছিল 2 বছর। একদিন হুট করে অয়ন এসে বলে, তোমার মতো এত নিজ ফ্যামিলির মেয়ের সাথে আমার পরিবার কখনোই এই সম্পর্ক মেনে নেবে না, তাই আমাকে ভুলে যাও বলে অয়ন সেদিন নিধিকে রেখে চলে যায়। এতে নিধির প্রচুর কেঁদেছিল। একটা সময় মনটাকে পাথরে পরিণত করে পরিবারের চাপে বিয়েতে রাজি হয় নিধি। কিন্তু আজ হঠাৎ 3 বছর পর প্রাক্তন প্রেমিককে দেখে অবাক না হয়ে পারল না। রুমের এক কোণায় দাঁড়িয়ে আনমনে এসব ভাবছিল নিধি। হঠাৎ তার করে হাতে হ্যাঁচকা টান পড়ে নিধি তাকায়। নিধি তার সামনে অয়নকে দেখে কিছুটা রেগে যায়। হাত ছাড়ুন বলছেন, এখানে কেউ দেখে ফেললে ব্যাপারটা কিন্তু খারাপ হবে বলে দিলাম। নিধির কথা শুনে পৈশাচিক হাসি হাসে অয়ন। এখানে কি হচ্ছে এসব? হঠাৎ ক্ষিপ্ত সুরে বলা কথাটা শুনে নিধি আর অয়ন দুজনে ভয় পেয়ে যায়। ফারিস নিধি আর অয়নের দিকে রক্তিম চোখে তাকিয়ে আছে। ফারিসের কথা শুনে নিধি আর অয়ন দুজনে নিচের দিকে তাকিয়ে আছে। অয়ন সাহস করে ফারিসকে বলে, আসলে আমি। ফারিস অয়নের পুরো কথা না শুনে তার শার্টের কলার চেপে ধরে হুঙ্কার দিয়ে বলে, আসলে কি? তোর সাহস হয় কী করে ওর হাত ধরার? অয়ন ফারিসের হাত থেকে নিজেকে ছাড়িয়ে কোনো মতনে নিয়ে হনহন করে সেই স্থান ত্যাগ করে। অয়ন চলে যেতেই ফারিস নিধির দিকে রক্তিম চোখে তাকিয়ে বলে, ভালো করে 4টা ঘন্টাও হয়নি এই বাড়িতে এসেছো, আর এখন থেকে তুমি নাটক শুরু করে দিয়েছো? তোমাকে তো আমি ভদ্রঘরের মেয়ে মনে করছিলাম। ভদ্রঘরের মেয়ে দেখেই এসব ব্যবহার সহ্য করে যাচ্ছি। নিধির কথা শুনে ফারিস তার দিকে অবাক চোখে তাকিয়েছে। মুখে মুখে তর্ক করা আমার একদম পছন্দ না। আমার সাথে তর্ক করতে এসো না, এর পরিণাম ভালো হবে না বলে দিলাম মেয়ে। বলেই ফারিস নিজের রুমে চলে যায়। নিধি আর ফারিসের বিয়ে ঘরোয়াভাবেই হয়েছে। ফারিসের অনুষ্ঠান করার ইচ্ছে নেই, সে বলে দিছে। তাই ফারিসের দাদু রাহাত শিকদার একদম ঘরোয়াভাবে নাত বউকে তাদের বাড়িতে নিয়ে আসে। রাত প্রায় 11টা বাজে। নিধি ফারিসের দাদি ফারুল বেগমের পাশে বসে আছেন। ফারুল বেগম নিধিকে ফারিসের রুমে দিয়ে আসেন। ফারিসের রুমে ঢুকে ফারিস কোথাও দেখে না নিধি, তাই নিশ্চিন্তে বিছানায় এক কোণে বসে সে। হঠাৎ করে ওয়াশরুমের দরজা খুলে মাথা মুছতে মুছতে রুমে প্রবেশ করে ফারিস। নিধিকে বসে থাকতে দেখে ফারিস ভুরু কুঁচকে বলে, এত বড় বাড়ি অথচ তোমাকে এই রুমে নাকি থাকতে হবে? অসহ্য। হঠাৎ পুরুষালী কণ্ঠস্বর শুনে নিধি ফারিসের দিকে তাকায়। ফারিসের দিকে তাকিয়ে নিধি সাথে সাথে চোখ ফিরিয়ে নিচের দিকে তাকায়। নিজের করা কাজে ফারিস নিধির সামনে গিয়ে বলে, এমন রিয়াক্ট করার কী আছে? যাও কাবার থেকে টি শার্ট বের করে দাও। ফারিসের কথা শুনে নিধি মুখ ভেঙচি বিড়বিড় করে বলে, খাটাস, শাওয়ার নিয়েছে ভালো কথা, এজন্য শুধু ট্রাউজার পরে বের হবে কেন? একেবারে টি শার্ট পরে বের হওয়া যায় না? আবার বলে এত রিয়াক্ট করা কেছে। নিধিকে একা একা বিড়বিড় করতে দেখে ফারিস ভুরু কুচকে বলে, ভূতে ধরেছে নাকি? কী বলছি কানে যায়নি তোমার? ফারিসের কথা শুনে নিধি উঠে গিয়ে কভার থেকে একটা গাঢ় লাল রঙের টি শার্ট বের করে এনে ফারিসের সামনে ধরে। নিধির হাতে লাল রঙের টি শার্ট দেখে ফারিস নাক ছিটকে বলে, দেখে শুনে আমার অপছন্দের টি শার্টটা বের করেছ, স্টুপিড কোথাকার। ফারিসের কথা শুনে নিধি জোর করে তার হাসি চেপে রেখে তার ইচ্ছে করছে লাল টি শার্টটা বের করে দেয়, তাই সে আর কোনো কথা বলে না। ফারিস নিধির দিকে একবার রক্তিম চোখে চেয়ে নিজের কভার থেকে টি শার্ট বের করে পরে নেয়। ফারিস ল্যাপটপ খুলে
উপর নিয়ে বিছানায় বসে বসে কাজ করছে। রাত প্রায় 1টা বাজতে চলছে। এখনও ফারিসের কাজ শেষ হওয়ার কোনো নাম নেই। এদিকে নিধি ঘুমে হেলে পড়ছে। একসময় নিধি নিজের সব ভয়কে একপাশে জড়ো করে বলে, আপনি কি ঘুমাবেন না? নিধির কথা শুনে ফারিদ কান থেকে ব্লুটুথ খুলে ভুরু কুচকে বলে, কিছু বলছো? ফারিসের কথা শুনে নিধি হতাশ হয়। নিধিকে চুপ করে থাকতে দেখে ফারিস ল্যাপটপ বন্ধ করে নিধির সামনে বসে বলে, নাম কি তোমার? ফারিসের কথা শুনে নিধি অবাক হয় প্রচুর। যাকে বিয়ে করছেন তার নামটা পর্যন্ত জানেন না? ব্যাপারটা হাস্যকর না? কেন, আপনি জানেন না আমার নাম কি? হুজুর বলেছিল তোমার নাম, কিন্তু ভুলে গেছি। এসব আজরাইয়া জিনিস মনে রাখার মতো মেহরার ফারিস শিকদার নেই। নিজের লম্বা নাম মনে রাখার সময় ঠিকই আছে। আপনার যখন আমার নাম মনে রাখার সময় নেই, তাহলে আবার জিজ্ঞাসা করছেন কেন? নিধির কথা শুনে ফারিস তার দিকে অবাক চোখে তাকিয়ে বলে, তর্ক করো না মেয়ে, শান্তভাবে কথা বলছি তো তাই আশকারা পেয়ে যাচ্ছ? আমার নামটা লম্বা? কে বলেছে তোমাকে? যা জিজ্ঞাসা করছি তার উত্তর দাও। মানহা ইসলাম নিধি। কোন ক্লাসে পড়ো? অনার্স 2য় বর্ষে। অনেকটা ছোট তুমি। ফারিসের কথা শুনে নিধি কিছুটা সাহস নিয়ে বলে, আপনার বয়স কত? মানুষ তো এখন বিয়ে করতে গেলে 16 বছরের বাচ্চা মেয়ে খোঁজে। সেই হিসাবে আমি তো বুড়িই বলতে গেলে। সেখানে আপনি আমাকে ছোট বলছেন? 28 বছর বয়স আমার। সেই হিসাবে তুমি অনেক ছোট। ফারিসের কথা শুনে নিধি হতভম্ব হয়ে যায়। ফারিসকে দেখতে 25 বছরের বেশি বয়স মনে হবে না? কে বলবে এই লোকের 28 বছর? এত বড় একটা বাড়ি, অথচ আমার রুমেই নাকি তোমাকে থাকতে হবে? কি জ্বালায় পড়লাম। এতই যখন সমস্যা, তাহলে বিয়ে করছেন কেন? আপনি আমাকে বিয়ে না করলেই আরও কয়েকদিন শান্তিতে থাকতে পারতাম। নিধির কথা শুনে ফারিস তারকে ধমকানোর সুরে বলে, কেমন শান্তিতে থাকতে জানা ছিল? বিয়ে করছি কারণ আমার দাদা দাদির মতে আমি নাকি বুড়ো হয়ে যাচ্ছি, আমার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, আমাকে এটাকে সারা জীবন একাই কাটাতে হবে। তুমি বলো, এসব অপমান কি মেনে নেওয়া যায়? ফারিসের কথা শুনে নিধি তাচ্ছিল্যের হাসি এসে বলে, আপনার কত সুখ, যা চান তাই পেয়ে যান, সাথে সাথে বিয়ে করতে চাইলেন, আর আমার পরিবার জোর করে আমাকে আপনার উপর চাপিয়ে দিল। অথচ স্বামী তার স্ত্রীর যে সম্মানটুকু করে তার একা অংশ পাচ্ছি না আমি। নিধির কথা শুনে ফারিস কিছুটা অপমান বোধ করলো, তাই আর রুমে না দাঁড়িয়ে থেকে ব্যালকনিতে চলে যায়। ফারিস রুম থেকে চলে যেতেই নিধি দীর্ঘশ্বাস নিয়ে বিছানায় বসে। রুম থেকে উঠে নিধি জোরে বলে ওঠে, আপনার যখন এতই সমস্যা আমাকে নিয়ে, এখন আমি গিয়ে জঙ্গলে গিয়ে থাকবো নাকি? আপনি তো আমাকে সহ্যই করতে পারছেন না। ফারিস ব্যালকনি থেকে বলে, এখানে এসো। ফারিসের কথা শুনে নিধি গুটি গুটি পায়ে হেঁটে ব্যালকনিতে যায়। নিধি আসতেই ফারিস শান্ত সুরে বলে, মেয়েরা কী চায়, আমার কি না আছে, এতে করে তোমার জীবনটা আনন্দেই কেটে যাবে। তুমি চাইলে পড়াশোনা শুরু করতে পারো, তোমার জন্য সব রকমের স্বাধীনতা আছে। তাহলে তুমি কেন বললে আমি তোমাকে সম্মান করি না? আমার ধন সম্পদ কম নেই নিধি, মানুষের জীবনে এটাই সবচেয়ে মূল্যবান। তুমি শুধু আমাকে একটু একা থাকতে দাও। ফারিসের কথা শুনে নিধি হতাশ সুরে বলে, মেয়েরা চায় তাদের স্বামী তাদের কেয়ার করুক, সম্মান করুক, একটু সময় দিক। টাকার পিছনে ঘুরে ঘুরে মানুষের জীবন থেকে ভালোবাসা জিনিসটা হারিয়ে গেছে প্রায়। তুমি যাই বলো, দিন শেষে সবাই টাকা পয়সা। তুমি দেখো না, মেয়েরা টাকার জন্য আঙ্কেল বয়সী লোকদের বিয়ে করতে ছাড় দেয় না। এমন জেনারেশনে বাস করছি আমরা। তুমি পয়সা কামাও তো লোকে তোমাকে সম্মান দিবে। তোমার পয়সা আছে তো লোক তোমার পায়ের জুতো পরিয়ে দিতেও রাজি হবে। ভালোবাসা বলে যে একটা শব্দ আছে, সেটা আপনি টাকার পিছনে ছুটতে ভুলে গেছেন। আপনি টাকার পিছনে ছুটে মানুষ থেকে রোবটে পরিণত হয়েছেন। মিস্টার মেহরাব ফারিস শিকদার। নিধির জোর গলায় বলা কথা শুনে ফারিস রেগে নিধির দিকে এগিয়ে আসতে নিতেই নিধি পিছিয়ে যায়। নিধি ঘুরে হাঁটতে গিয়ে নিধির পা মুচকে পড়ে যেতে যেতেই ফারিস তাড়াতাড়ি নিধিকে জড়িয়ে নেয়। আমাকে ছাড়ুন। নিধির কথা কানে পৌঁছাতে হুঁশ ফিরে ফারিসের। ফারিস তাড়াতাড়ি নিধিকে ছেড়ে দিয়ে দূরে সরে যায়। নিধি ব্যালকনি থেকে দাঁড়িয়ে না থেকে রুমে চলে আসে। অনেক রাত হয়েছে। নিধি আর সাত পাঁচ না ভেবে ফারিসের বিছানায় শুয়ে পড়ে। ক্লান্ত প্রকৃতি, চারদিক নীরব নিস্তব্ধ। ব্যালকনিতে গ্রিল ধরে দাঁড়িয়ে একদৃষ্টে বাহিরের দিকে তাকিয়ে আছে ফারিস। বাইরের মৃদু আলোয় বোঝা যাচ্ছে আকাশে মেঘ জমেছে। সে যে কোনো সময় শহরে মুষলধারে বৃষ্টি নামতে পারে। ফারিস অধীর আগ্রহে ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টির অপেক্ষা করছে। এমন সময় ফারিসের দরজার ভাত ভাঙলো, তবুও বৃষ্টি এলো না। তাই ফারিসের ব্যালকনিতে দাঁড়িয়ে না থেকে রুমে চলে আসে। রুমে এসে নিজের বিছানায় নিধিকে শুয়ে থাকতে থেকে প্রচুর বিরক্ত হয় ফারিস। এক প্রকার রাগ নিয়ে ফারিস নিধিকে ঘুম থেকে টেনে তুলে নিয়ে দমে যায়। একদম নিষ্পাপ বাচ্চার মতো গুটিসুটি মেরে শুয়ে আছে নিধি। ফারিসের আর সাহস হয় না এই সুন্দর মুহূর্তকে নষ্ট করে দেওয়ার। এদিকে ফারিসের
প্রচুর ঘুম পাচ্ছে, সকালে উঠে আবার অফিস যেতে হবে, তাই এক প্রকার বিরক্ত হয়ে ফারিস কাউচের উপর শুয়ে পড়ল। জানলায় গ্রিল পেরিয়ে সকালে স্নিগ্ধ নরম আলোয় চোখ পড়তে ঘুম ভেঙে যায় নিধির। পাখির কিচিরমিচির ডাক শোনা যাচ্ছে বাইরে থেকে। নিধি আর শুয়ে না থেকে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে যায়। বাইরে থেকে হতেই ফারুল বেগমের দেখা মিলে। নিধি ফারুল বেগমকে সালাম দিয়ে বলে, আমাকে কি করতে হবে দাদিমা? নিধির কথা শুনে ফারুল বেগম আহাম্মকের মতো তার দিকে চেয়ে আছে। নিধি বুঝতে পারল যে ফারুল বেগম নিধিকে ধমক দিয়ে বলে, আমি কি তোমাকে কাজ করার জন্য আমার নাতবউ করে এনেছি নাকি? ফারুল বেগমের কথা শুনে নিধি সৌজন্যমূলক হাসি হেসে, আমার এসবে অভ্যাস আছে দাদিমা, আমি সব কাজ করতে পারি। আমাদের বাড়িতে তো আমি সব কাজ করতাম, আর বাড়ির বউদের কাজ তো হলো রান্নাবান্না করা, সেবা যত্ন নেওয়া। নিধির কথা শুনে ফারুল বেগম মৃদু হাসে। বাড়ির বউদের দায়িত্ব যদি থাকে সবার যত্ন নেওয়া, তাহলে তার যত্ন নেবে কি? তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না আমি তো বাড়ির বউ, সমস্যা নেই, আমি সবার জন্য নাস্তা বানাই বলে নিধি রান্নাঘরে চলে যায় নাস্তা তৈরি করার জন্য। ফারুল বেগমও হতাশ চোখে নিধির কাজ দেখছে। সকাল 8:30 বাজে। নিধি রান্নাঘর থেকে সব খাবার এক এক করে এনে ডাইনিং টেবিলের উপর রাখে। রাহাত শেখদার ফারুল বেগম ডাইনিং টেবিলে বসেন। নিধির চোখ শুধু ফারিসকে খুঁজছে। অতঃপর অপেক্ষার ইতি ঘটে কিছুক্ষণের মধ্যে নিচে নামলো ফারিস। একদম অফিসের জন্য তৈরি হয়ে নিচে নেমেছে ফারিস। ফারিসকে দেখে রাহাত শিকদার চোখ কপালে তুলে, এই আজকের দিনও তোমাকে অফিস যেতে হবে দাদাভাই? লোকে কি বলবে বলো তো? রাহাত শিকদারের কথা শুনে ফারিস রুষ্ট হয়ে বলল, লোকে কী বলবে তাতে আমার কিছু যায় আসে না দাদুভাই। লোকে দয়াতে থাকছি না আমি, নিজের যোগ্যতা বলে আমি এতদূর এসে পৌঁছেছি। মানুষের কথা শুনলে তো আর এতদূর আসতে পারতাম না আমি। তাই বলে তুমি বিয়ের পরদিন অফিসে যাবে? মেয়েটা কি ভাবলো বলো তো তুমি? রাহাত শিকদারের কথা শেষ হতেই নিতে আগ বাড়িয়ে শুধলো, সমস্যা নেই দাদু, ওনার যেহেতু কাজ আছে সেহেতু ওনার কাছে আমরা হস্তক্ষেপ না করাই উচিত। রাহাত শিকদার বুঝতে পেরেছে, এভাবে মাথা দোলালো। তিনি আবারও বললেন, নাস্তা করে নাও দাদা ভাই। রাহাত শিকদারের কথা শুনে ফারিস খেতে বসে। নিধি সবাইকে খাবার দিয়ে এসে ফারিসের পাশে দাঁড়ায়। নিধি ফারিসের প্লেটে পরোটা দিতে ফারিস তাকে বাধা দিয়ে বলে, এসব তেলযুক্ত খাবার আমি খাই না, তোমার জানা নেই? আর এসব খাবার কে বানিয়েছে? ফারিসের ধমক খেয়ে নিধি মিনমিন করে বলে, আমি তো কালকেই আপনার বাড়িতে এসেছি, জানবো কী করে? জানলে তো আর আপনার জন্য অন্য খাবারও বানাতাম। ফারিস হোঁচট খেলো। সে তো ভেবেছে এই খাবার কোনো হেল্পিং হ্যান্ড বানিয়েছে, তাই এত চেঁচামেচি করছে। এই খাবার তুমি বানিয়েছো? ফারিস শান্ত গলা বলা কথাগুলো নিধি স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, জি। নিধির কথা শুনে ফারিস হাত ঘড়ি দেখে দেরি হয়ে যাচ্ছে এমন ভাব করে সে বলে, দেরি হয়ে যাচ্ছে, বানিয়ে যখন ফেলছো তখন তাড়াতাড়ি খাবার দাও। ফারিসের কথা শুনে নিধির ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। সে পরম আবেশের সাথে ফারিসের প্লেটে খাবার বেড়ে দেয়। খাবার শেষ করে ফারিস তার অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। সারাদিন কেটে যায়, কিন্তু নিধিদের বাড়ি থেকে কেউ আসে না তাকে নিতে। নিধি ভেবেছে হয়তো তার মা সব ব্যবধান ভুলে গিয়ে হলেও তার কাছে ছুটে আসবে, কিন্তু নিধিকে ভুল প্রমাণ করে দিয়ে তার বাড়ি থেকে কেউ আসে না। এতে নিধির একটুও খারাপ লাগে না। পরক্ষণে সব খারাপ লাগাকে একপাশে রেখে ফারিসের জন্য অপেক্ষা করতে থাকে সে। অয়নের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার পর নিধিটা ঠিক করেই ফেলেছিল যে আর বিয়ে করবে না। পুরো পুরুষ মানুষের উপর থেকে তার বিশ্বাস উঠে যায়। যেখানে অয়ন নিধিকে ছাড়া কিছুই বুঝতো না, সেখানে সেই অয়ন এসেই তার সাথে ব্রেকআপ করে ফেলে। এতে তো মন ভাঙারই কথা, কিন্তু ফারিসের সাথে বিয়ে হয়েছে মাত্র একদিন। এই একদিনে ফারিসের জন্য নিধির মনে আলাদা একটা জায়গা তৈরি হয়েছে। একেই তো বলে স্বামী স্ত্রীর সম্পর্ক, যা না চাইলেও ভালোবাসায় রূপান্তরিত হয়। হঠাৎ কলিং বেলের আওয়াজ শুনে নিধি রুম থেকে বের হয়ে সদর দরজা খুলে দেয়। ফারিস এসেছে। নিধি একবার ফারিসকে ভালো করে পরখ করে নেয়। মুখে রক্তিম বর্ণ ধারণ করছে ফারিস, মনে হচ্ছে কোনো কারণে নিয়ে অনেক রেগে আছেন। নিধিকে দরজার সামনে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ফারিসের মেজাজ আরও খারাপ হয়ে যায়। দরজার সামনে দাঁড়িয়ে থাকবে নাকি সরবে? আজাইরে সময় থাকলে মানুষ বাইরের ব্যক্তিকে ঘরে ঢুকতে দেয় না, দরজার সামনেই দাঁড়িয়ে থাকে। ফারিসের ধমক খেয়ে নিধি দরজার সামনে থেকে সরে দাঁড়ালো। নিধি সরে যেতে ফারিস হনন করে রুমে যায়। নিধি ফারিসের পেছন পেছন রুমে আসে। রুমে এসে নিধি অবাক হয়ে যায়। পুরো রুম এলোমেলো করে ফারিস দেখে কোথাও মিলে না, তাই নিধি চুপচাপ রুম গোছানো শুরু করে। ফারিস ব্যালকনি থেকে এসে আবার সব গোছগাছ করে দেখে নিধির দিকে তাকায়। নিধির দিকে তাকিয়ে মায়া হলো। ফারিস নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। ফারিস নিধির কাছে গিয়ে তার হাত চেপে ধরে বলে, তুমি কি নাটক করছো আমাদের পরিবারের সাথে? ফারিসের কথা শুনে নিধি তো পুরো অবাক হয়ে যায়। নিধি রেগে আঙুল তুললো। এবার কি বলছেন আপনি? বিয়ে
হয়েছে ধরে আপনার অত্যাচার সহ্য করছি। আমাকে আপনি পুতুল পেয়েছেন নাকি যে যখন তখন এসে রাগ ছাড়াতে পারবেন না? আমার কি মন বলতে কিছু নেই নাকি যে আমার খারাপ লাগবে না? ফারিস নিষ্ক্রিয় নিধির হতভম্বী তার গায়ে লাগেনি। ফারিসের চোখ বন্ধ করে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। অয়ন তোমার পূর্ব পরিচিত না, ওর সাথে তোমার কিসের সম্পর্ক? ফারিসের কথা শুনে নিধি পুরো চুপসে যায়। মুহূর্তের মধ্যে স্বর পাল্টে এলো নিধির। যেটার ভয় কালকে থেকে পাচ্ছিল সেটাই ঘটেছে অবশেষে। ফারিস আর নিধি দুজনেই মুখোমুখি দাঁড়িয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই। নিধি এখনও চুপ করে থাকতে থেকে ফারিস এবার প্রচুর রেগে যায়। ফারিসকে রেগে যেতে যেতে ঘাবড়ে যায় নিধি। বিভ্রান্ত লুটোপুটি খেয়ে নিধি বলে, কি বলছেন আপনি? বুঝতে পারছো না কি বলছি? ফারিসের কথা শেষে নিধি নিভু সুরে বলে, না। নিধির কথা শুনে ফারিস হুট করে নিধির এক বাহু টেনে ধরল। ফারিসের কাছে হতভম্ব হয়ে যায় নিধি। ডোন্ট আন্ডারস্ট্যান্ড মি নিধি, যা বলছি তার উত্তর দাও, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। নিধি বুঝতে পারলে ফারিস সত্যিটা না জেনে তাকে আর ছাড়ছে না। নিধি নিবু সুরে বলতে শুরু করলো, আমি যখন 10ম শ্রেণীতে পড়ি তখন অয়ন আমার পিছন পিছন ঘুরতো, সারাদিন আমাকে ইমপ্রেস করার চেষ্টা করতো। তখন বয়স আমার কতই বা ছিল। অয়নের এসব পাগলামি দেখে আর না করতে পারলাম না তাকে। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারিনি তখন। সব কিছু ঠিক চলছে 2 বছর। কোনোদিন মনে হয়নি ও আমাকে ছেড়ে চলে যাবে। কোনোদিন কোনো বাজে প্রস্তাবও আমাকে দেয়নি অয়ন, যার জন্য আমি ওর প্রতি আকৃষ্ট হয়ে থাকি। একদিন অয়ন এসে কোনো কারণ ছাড়াই আমার সাথে ঝগড়া করতে শুরু করে দেয়। আমি বুঝতে পারিনি আমার কী দোষ ছিল যে ও আমার সাথে ঝগড়া করেছে। ঝগড়ার শেষ প্রান্তে সে আমাকে বলে আমার মতো এত নিজ ফ্যামিলির মেয়ের সাথে তার পরিবার মেনে নেবে না। তার সাথে আমি যেন কোনো আর যোগাযোগ না করি, সেও আমার সাথে আর কোনো যোগাযোগ করবে না। এসব বলে সেদিন অয়ন চলে যায়। তখন আবেগ হয়তো আমার নিয়ন্ত্রণে ছিল, তবে আমি ধ্বংস শেষ প্রান্তে ছিলাম বলেই থামে নিধি। কী হয়েছে তারপর? অর্ধেক বলে থেমে যাচ্ছ কেন? রাতে কি খাবার খাওনি নাকি? ফারিসের কথা শুনে নিধি অবাক চিত্তে ফারিসের দিকে তাকায়। শুরু থেকে শেষ পর্যন্ত সবই তো বলেছি। ফারিস ব্যাকুল চিত্তে হতাশ হলো। ফারিস চোখ বন্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলে, আমি সব কিছু জানি মেয়ে, আমার কাছে সব সত্যি বলো। আমি কিছু বলবো না তোমাকে। নিধি এবার একটু রেগে যায়, কিছুটা চেঁচিয়ে বলে, কী আজব, সব কিছুই তো বলছি। আমি আপনার থেকে কী লুকোবো আর? নিধির কথা শুনে ফারিস সজোরে নিধির গেলে থাপ্পড় দিয়ে বলে, অয়নের সাথে রাত কাটাসনি তুই? কী মনে করছিস তুই আমি কিছু জানতে পারবো না? আমাকে কি তোর এতই বোকা মনে হয়? নিধি বিস্ময়বহ। সে কল্পনা করেনি ফারিন তাকে চড় মারবে, তাও আবার ভুল কিছু শুনে। নিধির আর কিছুই জানার আগ্রহ রইল না। টলমলে পায়ে হেঁটে নিধি ব্যালকনিতে চলে যায়। নিস্তব্ধ নিঃসব হয়ে আছে চারিদিক, কোনো সারা শব্দ নেই কোথাও। বাহিরে দমকা হাওয়ায় চুল উঠছে নিধির, আকাশে মেঘের সাথে পাল্লা দিয়ে চলছে। বিষাদের নীরবতায় যখন চারিদিক জুড়ে আচমকা পাশ থেকে কেউ একজন নিধির চোখের পানি মুছে দিয়ে বলল, মিথ্যে বলা আমার একদম পছন্দ নয়। সত্যটা আমি তোমার মুখ থেকেই শুনতে চাই, তাই তো এসেই তোমাকে জিজ্ঞাসা করছি সব। ফারিসের কথা শুনে নিধি তার দিকে ফিরে তাকায়। নিধি অবলীলে বলে, আমি প্রথমেই বলছি অয়ন আমাকে কখনো কোনো বাজে প্রস্তাব দেয়নি। সেখানে আমরা কিভাবে রাত কাটাবো? আপনার কি আমাকে এতটাই খারাপ মনে হয়? এসব আপনাকে কে বলেছে? নিরুত্তর ফারিস নিষ্পলক চেয়ে থাকে। কিছুক্ষণ আগে ওরা কাজের জন্য ভিতরে ভিতরে দুমড়ে মুচড়ে যাচ্ছে। সে অফিস যাওয়ার পরে অয়নের বয়ান শুরু হলো। নিধিটাকে ঠকিয়েছে, নিধির সাথে তার ঘনিষ্ঠতার সময় কেটেছে, আরও কত কী। এসব শুনে ফারিস আর রাগ নিয়ন্ত্রণের পারেনি। বাইরে কাউকে নিয়ে এসব বললে ফারিস হয়তো চুপ করে থাকতো, কিন্তু তার ব্যক্তিগত জীবনের সাথে জুড়ে থাকা মানবীকে নিয়ে এসব বলাতে ফারিস চুপ থাকতে পারেনি। অয়নের সাথে তো এসব নিয়ে রাগারাগি হচ্ছে, আবার বাসায় এসে নিধির কাছ থেকে সত্যটা জানতে চাইছে। তখন অয়নের রাগ সব নিধির উপর উঠায় ফারিস। ফারিসকে চুপ থাকতে দেখে নিধি বলে, খাবার দিচ্ছি, খেতে আসেন। নিধির কথা শুনে এক মুহূর্তের জন্য নিধির উপর থেকে সব বিরক্তি দূর হয়ে যায় ফারিসের। একটু আগে কি খারাপ ব্যবহারটাই করেছে সে নিধির সাথে, অথচ কি সুন্দর নিধি সব কিছু ভুলে এখন তাকে খেতে ডাকছে। নিধি ডাইনিং টেবিলের উপর খাবার এনে রাখে। ফারিস এসে চেয়ার টেনে বসে। নিধি ফারিসকে সযত্নে খাবার বেড়ে দেয়। খাবার বেড়ে দিয়ে নিধি রুমের দিকে পা বাড়ায়। নিধি ফারিসের মুখে নিজের নাম শুনে চকির পেছনে ফিরল। নিধি অবাক হয়ে বলল, কিছু লাগবে? খেতে আসো। ফারিসের কথা শুনে নিধি হতভম্ব হয়ে যায়। ফারিস কী করে জানলো যে সে খাবার খায়নি? নিধি কল্পনার মধ্যে এক বালতি জল ঢেলে দিয়ে ফারিস নিধিকে ধমক দিয়ে বলে, খেতে ডাকছি শুনছো না? সব কিছু নিয়ে
তোমার মতো এত চেঁচামেচি করতে হয় আমাকে কেন? সোজা কথা হজম হয় না তোমার? ফারিসের ধমক খেয়ে চুপসে যায় নিধি। নিধি মিনমিন করে বলে, সারাদিন আপনার ধমক খেয়ে পেট ভরে যায়, আবার খাওয়ার কি প্রয়োজন? কি বলছো? না না, কী বলবো আমি? আমি কি কিছু বলতে পারি নাকি? নিধির কথা শুনে ফারিস তার দিকে চোখ পাকিয়ে তাকায়। তা দেখে নিধি তাড়াতাড়ি এসে চেয়ার টেনে ফারিসের পাশে বসে। অয়ন তোমাকে ছেড়ে চলে গিয়েছে, তুমি তাকে আটকাতে চাওনি কেন? ফারিসের কথা শুনে থমকে যায় নিধি। মানুষ নাকি তার বউকে কাছ থেকে প্রাক্তনকে না আটকানোর গল্প শুনতে চাই। কি অদ্ভুত তার বর! কথায় আছে না, ভাগ্যে না থাকলেও সাধ্যের মধ্যে থাকা প্রিয় জিনিস হারিয়ে যায়, তেমন আর কি। ফারিস বুকে ভাঙা শ্বাস ফেলল। নিধির কথাটা কঠিন হলো সত্য, যেটা বাস্তব সেটা প্রমাণ সে নিজেই। অয়নকে এখনও ভালোবাসো? জীবনে কেউ আমাকে আমার মতো করে বুঝে নেই। কি হবে আর মিছে মায়ে জড়িয়ে থাকার? নিধির কথার বলার ধরনে থতমত খেয়ে যান ফারিস। সে বুঝতে পারে নিধি কথাটা তাকে ইঙ্গিত করে বলছে, তাই কথাগুলোর জন্য বলে, এসব তুমি রান্না করেছো? হ্যাঁ। ও, তাই তো বলি, এত বাজে খাবার তো বাড়ির কেউ বানায় না। ফারিসের কথা শুনে নিধি হতবিম্বল হয়ে যায়। সবাই তার রান্নার প্রশংসা করেছে, সেখানে ফারিস একথা বলছে। রান্না মজা হয়নি তো খাচ্ছেন কেন? নিধির কথা শুনে ফারিস খাওয়া থামিয়ে দিয়ে বলে, ক্ষুধা লেগেছে, খাবো না? ফারিসের কথা শুনে নিধি আর কিছু বলল না। ফারিস খাবার খেতে খেতে বলল, শোনো মেয়ে, আমার বাড়িতে তুমি আমার বউ হয়ে এসেছো। তোমার সাথে আমারও মান সম্মান জুড়ে আছে। তোমার জন্য সেটা যেন নষ্ট না হয় বলে দিলাম। অয়নের থেকে 10 হাত দূরে থাকবে। তোমার ওর কাছাকাছি দেখলে আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিলাম। শুধু কি আপনার সম্মান নষ্ট হবে? ওর থেকে দূরে থাকতে বলেছেন নাকি জেলাস? নিধিকে মাঝপথে থামিয়ে দিয়ে ফারিস চোখ ডাঙ্গিয়ে বলে, যা বলছে তাই করবে, তর্ক করো না মেয়ে। ফারিসের কথা শুনে মন খারাপ হয়ে যায় নিধির। আপনি একটু আগে যে নরম কণ্ঠে কথা বলেছেন, আপনাকে তাতেই মানায়। এত কঠোর কণ্ঠ হওয়া আপনাকে মানায় না। নিধির কথা শুনে ফারিস তাচ্ছিল্যে হাসি দিয়ে হেসে বলে, কেউ আর এমনি এমনি কঠোর হয় না। তীব্র আঘাত পেতে পেতে একদম কঠোর, মনটা পাথরে পরিণত হয় বলে ফারিস হাত ধুয়ে রুমে চলে যায়। আর নিধি বসে বসে ফারিসের বলে যাওয়ার কথাটার কারণ খুঁজছে। দুশ্চিন্তায় প্রবল প্রিয়া পৃষ্ঠ হয়ে আছে নিধির অবুঝমন। অয়ন যে তার সংসারে ঝামেলা তৈরি করতে জন্য এসব করেছে সেটা বুঝতে আর বাকি রইল না নিধির। এখনও ঘুমাচ্ছ কেন? আমাদের বাড়িতে আবার চোট্টোর আসে না যে তোমাকে রাত জেগে পাহারা দিতে হবে। তড়াক করে বা পাশটায় ইতস্তত নজরে তাকালো নিধি। ফারিস তার পাশে বসে কিছুটা অবাক হয় সে। নিধি ফারিসের কথাকে তোয়াক্কা না করে মুখ ফিরিয়ে নিজের গায়ের ওড়না ঠিক করতে করতে বলে, আপনি জেগে আছেন কেন? নিধির পাল্টা প্রশ্ন শুনে ফারিস নিধির দিকে অবাক চোখে বলে, দিন দিন তুমি মুখে মুখে অনেক তর্ক করো। তুমি কি ইচ্ছে করে আমার মধ্যে থাকা হিংস্র রূপটাকে জাগিয়ে তুলতে চাও? আমি তো তোমার সাথে শান্তভাবে কথা বলতে চাই। ফারিসের কথা শুনে নিধি মুখ ভেঙচে বলে, আপনি শান্তভাবে কথা বললেন বা কখন? যখন কথা বলেন মনে হয় পাশের বাসায় ঝগড়া লেগেছে, এত জোরে জোরে হম্বিতম্বি করেন আপনি। নিধির কথা শুনে ফারিস হাসবে নাকি রাখবে বুঝতে পারল না। সে নাকি শান্তভাবে কথা বলতে পারে না। ফারিস রুষ্ট হয়ে বলল, আমার সাথে ভালোভাবে চলবে তো ভালো ব্যবহার পাবে, বাঁকাভাবে চলবে এর পরিণাম খুব খারাপ হবে বলে দিলাম। তোমার সাথে ভালোভাবে কথা বলছি বলে ভেবো না তোমার সব ভুল আমি ভুল ভেবে ক্ষমা করে দেব। ফারিসের কথা শুনে নিধি তাচ্ছিল্যে হাসি এসে বলে, সবাই শুধু আমার উপর অকারণে চেঁচামেচি করে, কেউ আমাকে বুঝতে চেষ্টা করে না। আমাকে বুঝতে শুধু অয়ন। কখন আমার মন খারাপ, কী করলে আমার মন ভালো হবে সেই দিকে খেয়াল রাখতো। আফসোস। নিধির পুরো কথা শেষ হওয়ার আগে ফারিস হুঙ্কার দিয়ে বলে ওঠে, বাইরের লোকের কথা আমাকে বলবে না। আমি আমার 10 জন ছেড়ে যাওয়া মানুষের মতো আলগা দরদ দেখাতে পারবো না। নেক্সট টাইম যদি ওই ছেলে কথা তোমার মুখে শুনি, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না নিধি। আমাকে রাগিয়ে দিও না তুমি। অয়ন যখন তোমাকে এতই ভালোবাসে, কেয়ার করে, তাহলে ছেড়ে গিয়েছে কেন? ফারিসের কথা শুনে চুপসে যায় নিধি। নিজের কথার জেলে নিজেই জড়িয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে নিধি নিভু নিভু স্বর বলে, সব কিছু সবার ভাগ্যে থাকে না, বাদ দিন। কোথায় ঘুমাবো? কালকে নাকি আপনি আমার জন্য ঘুমাতে পারেননি? আমি কি অন্য রুমে ঘুমাবো? বিয়ে করছি কি অন্য রুমে ঘুমানোর জন্য নাকি? এত বড় একটা বিছানা রয়েছে রুমে, দুজন দুই পাশে ঘুমালে মাঝখানে কোলবালিশ দিয়ে দেবো? নিধি বিস্মিত হয়ে বলে, আপনি মানুষ একজন, কিন্তু এত রকম কথা কিভাবে বলেন এক মুখে? আমি আপনাকে যতই দেখছি ততই যেন নতুন করে চিনছি। ফারিস দীর্ঘশ্বাস ফেলল। আজ পর্যন্ত কেউ তাকে বুঝতে পারেনি। সবাই শুধু তার বাইরের রাগটুকুই দেখেছে। ভিতরে যে তার একটা কোমল প্রাণ রয়েছে সেটা কেউ বুঝতে চেষ্টা করেনি। এটা ভেবে আফসোস ফারিসের। সে যখন
খুব করে একটু সুখে থাকতে চায়, পুরনো সব কিছু ভুলে মুভ অন করতে চায়, কিন্তু কেউ তাকে বুঝতে চেষ্টা করে না। আসলেই কি তাই? তর্ক করো না মেয়ে, যা বলছি তাই করো। ফারিসের কথা শুনে নিধি আর দাঁড়িয়ে থাকে না ব্যালকনিতে। সে রুমে এসে বিছানায় দুই পাশে সমান জায়গা করে কোলবালিশ মাঝখানে দিয়ে দেয়। ফারিস রুমে এসে অবাক হয়। ফারিস একটা লম্বা শ্বাস নিয়ে বলল, এত ডিসেন্ট মেনটেন করে বিছানা তৈরি করেছে এই মেয়ে? নিধি কিছু না বলে ফারিসের কথা শুনে অপরিবর্তিত কঠোর অবয়ব দেখে ভয় পেয়ে যাচ্ছে। চোখ বুঝে লম্বিত শ্বাস ফেলল নিধি। মাঝে মাঝে নেওয়া কিছু সিদ্ধান্ত জীবনকে কোথায় নিয়ে যায় মানুষের। এই যে ফারিস আগে আরও পাত্রপক্ষ তাকে দেখতে এসেছে, অথচ সে কিনা পাত্রপক্ষকে বিনা কারণে নাকচ করে দিয়েছে। ফারিসের বেলায় নিধি আর কোনো অজুহাত দিতে পারেনি। তার মা এক প্রকার জোর করে বিয়ের কথা পাকাপোক্ত করে ফেলে ফারিসের পরিবারের সাথে। ভাবনার জগৎ থেকে হারিয়ে গেছে ভাবনাই কুমারী। ফারিসের কথা শুনে হুঁশ ফিরে নিধির। ফারিস খোঁচা দিয়ে কথা শুনে মাঝে মধ্যে হেসে ফেলে সে। হয়েছে, এবার লাইটটা একটু অফ করে দাও, একটু ঘুমাই, অনেকদিন শান্তিতে ঘুমাতে পারি না বলেই ফারিস বিছানায় গা এলিয়ে দেয়। নিধি বাধ্য মেয়ের মতো উঠে গিয়ে লাইট অফ করে দিয়ে এসে শুয়ে পড়ে। সকালে স্নিগ্ধ নরম আলোর চোখ পড়তে ঘুম ভাঙে নিধির। সে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে যায় সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করার জন্য। ব্রেকফাস্ট তৈরি করে নিধি এক এক করে সব ডাইনিং টেবিলের উপর এনে সাজিয়ে রাখে। হঠাৎ নিধির নজরে আসে সোফায় বসে থাকা অয়নের দিকে। অয়নকে দেখে নিধি কিছুটা ভয় পেয়ে যায়। না জানি আবার কি গণ্ডগোল করতে এসেছে অয়ন। নিধিকে অবাক করে দিয়ে অয়ন তার দিকে এগিয়ে এসে বলে। নিধি ঘাবড়ে যায়। অয়ন ভুরু উঁচিয়ে বলে, এত ভয় পাওয়ার কি এসছে জানিমান? আমি তো তোমার সেই ভালোবাসা অয়ন নাকি? এত ভয় পেলে চলবে? নিধি আগের মতো ইতস্তত কপাল থেকে বিন্দু বিন্দু ঘাম ঝরছে। দেখুন, আপনি এখন কোনো ঝামেলা করবেন না। আপনি আমাকে ছেড়ে গিয়েছেন, আমি আপনাকে বাধা দিইনি। আপনি আপনার মতো সুখে আছেন, এখন আমাকে একটু ভালো থাকতে দেন প্লিজ। নিধির কথা শুনে অয়ন হো হো করে হাসতে হাসতে বলে, তুমি থেকে এখন আপনি হয়ে গেলাম আমি? ভয়ে নিধির চোখ ছলছল করে ওঠে। কেনাকে দেখে ফেলে ভয়ে ফারিস দেখলে তো আর রক্ষা নেই। আরে অয়ন যে, কখন এসেছো তুমি? হঠাৎ রাহাত শিকদারের কথা শুনে ভরকে যায় নিধি। পরক্ষণে বুঝতে পারলো পরিস্থিতি স্বাভাবিক। নিধি যেন হাঁপ ছেড়ে বাঁচল। অফিসে একটা কাজ ছিল দাদু, ফারিসের সাথে একসাথে বেরিয়ে যাবো, সেই জন্য এসেছি। আচ্ছা, যখন এসেছো তখন নাস্তা করে যেও। নিধি, সবাইকে খাবার দাও। রাহাত শিকদার আর অয়ন চেয়ার টেনে বসেন। এর মধ্যে ফারুল বেগম চলে আসেন। নিধি সবাইকে খাবার বেড়ে দিয়ে অয়নের পাশে যায় খাবার বেড়ে দিতে। খাবার দেওয়া শেষ। নিধি চলে যেতে অয়ন তার পা বাড়িয়ে দিয়ে নিধির দিকে। নিধি সেটা খেয়াল না করে হেঁটে যেতে পড়ে যেতে নেয়। আচমকা একজোড়া হাত এসে নিধিকে আগলে নেয়। ভয়ে নিধি চোখ বন্ধ করে ফেলে। নিজেকে কারো বাহুবন্ধনে আবদ্ধ করে চোখ মেলে ফারিসকে দেখে ভরকে যায়। এদিকে ফারিস এসে নিধিকে ধরে ফেলাতে অয়ন রক্তিম চোখে তাকিয়ে থাকে তা দেখছে। নিজের করা বোকামির জন্য নিজেই আফসোস হচ্ছে তার। সে তো চেয়েছে নিধিকে ফারিসের কাছ থেকে দূরে সরাতে। তার ফাঁদ উল্টো ঘুরে নিধি আর ফারিস আরও কাছাকাছি চলে এসেছে। আরে নিধি, দেখে চলবে তো? তোমার কোথাও লাগেনি তো? অয়নের দিকে রক্তিম চোখে তাকিয়ে শান্ত গলায় কথাটা বলে ফারিস। এদিকে ফারিস এত শান্তশিষ্ট আচরণ নিধি যেন ঠিক হজম করতে পারল না। ফারিস সেসবের পাত্তা না দিয়ে নিধিকে ধরে চেয়ারে বসিয়ে দেয়। ফারিস নিজেও নিধির পাশে চেয়ার টেনে বসে। ফারিস যত্ন সহকারে নিধির প্লেটে খাবার বেড়ে দিতে দিতে বলে, খাবার খেয়ে ওষুধ খেয়ে নিও ব্যথার। ফারিস একের পর এক চমকে যেন নিতে পারছে না নিধি। একটু অন্যমনস্ক হয়ে ফারিসের কথায় সায় মিলায় সে। অয়ন, তোর কোনো কাজ আছে নাকি রে? ফারিসের কথা শুনে হুঁশ আসে অয়নের। নিজের রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে অয়ন বলল, অফিসে একটা কাজের ব্যাপারে কথা বলতে এসেছি। অফিস যাবি না তুই? না রে, আজকে আর অফিস যাব না। তোর ভাবিকে নিয়ে একটু বের হব, কিছু কেনাকাটা করার ছিল। আর আমি না তোকে বলেছি আমার কাজের ব্যাপারে তুই আর কোনো কষ্ট করতে হবে না। আমি আমার অফিসের অনেক কর্মচারী রেখেছি, তোর তো আর এক্সট্রা কষ্ট করার দরকার নেই নাকি? ফারিসের কথা শুনে হেঁচকি উঠে যায় নিধির। ফারিস তাড়াতাড়ি পানি ঢেলে নিধির মুখের সামনে ধরে। নিধি পানির গ্লাস নিয়ে ঢকঢক করে পানি খায়। ফারিস নিধিকে আলতা ধমক দিয়ে বলে, তোমাকে কতবার বলছি একটু সাবধানে থাকবে, কেন যে তুমি আমার কথা শোনো না কে জানে। ফারিসের হঠাৎ এত পরিবর্তন দেখে নিধিসহ ফারিসের দাদা দাদি সবাই হতভম্ব হয়ে যায়। শুধু অয়নই জ্বলছে ফারিস আর নিধির কথাবার্তা শুনে।
ইকবাল খান সোফায় বসে খবরের কাগজ পড়ছেন। তিনি নিধিকে উদ্দেশ্য করে বলেন, ফারিস ডেকেছে, তাড়াতাড়ি যাও, নয়তো আবারও রেগে যাবে। ইকবাল খানের কথা শুনে নিধি আর হাতের কাজ শেষ করে রুমে আসে। রুমে এসে নিধি পুরো অবাক হয়ে যায়। ফারিস একদম রেডি হয়ে বসেছে। অফিস যাবেন? নিধির কথা শুনে ফারিস ভুরু উঁচিয়ে তার দিকে তাকায়। হ্যাঁ, আমি তো অফিসে যাব, পাঞ্জাবি পরে যাই। স্টুপিড কোথাকার। ফারিসের কথা শুনে চুপসে যায় নিধি। নিধি কণ্ঠ শৃঙ্গে তুলে বলে, এভাবে কথা বলার কী আছে? ফারিস ছোট্ট শ্বাস ফেলল। খাবার টেবিলে বলছি না শপিংয়ে যাব, এখনও রেডি হওনি কেন? নিধির মাথার উপর দিয়ে গত হচ্ছে, সব কিছুই বুঝতে পারছে না। নিধি ফারিসের দিকে তাকিয়ে আছে। যে ছেলে বিয়ের দিন মিটিং মিস করে দেয় না, সেই ছেলে নাকি অফিসে না গিয়ে শপিংয়ে যাবে। নিধির মনের অবস্থা বুঝতে পেরে ফারিস বিস্তর শ্বাস ঝেড়ে বলল, অয়ন যে কোনো প্রকার সাইডে দেওয়া যাবে না। ওর মনে কী চলছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। ও যেহেতু বলে ফেলছি আজকে তোমাকে নিয়ে বের হবো, তাই আর দেরি করো না, রেডি হও। নিধি চুপ করে রইল। নিধিকে চুপ থাকতে দেখে ফারিস মিইয়ে গেল। গলা গম্ভীরতা বজায় রেখে ফারিস বলল, যা বলছি তাই করো মেয়ে, আমার আর সহ্য হচ্ছে না তোমার ঘাটতারামিগুলো। আমি সেসব পছন্দ করি না, তুমি সেসব করছো। তুমি কেন সকালে অয়নকে খাবার দিতে গেছো? আমাকে রাগিয়ে দিও না, পুরনো ভুলগুলো কিন্তু আমি ভুলিনি। ফারিসের কথার অন্তর্জল থেকে বাঁচতে নিধি তাড়াতাড়ি রেডি হয়ে নেয়। ফারিস আর দাঁড়িয়ে না থেকে গাড়ি নিয়ে বসে। মিনিট 15 মধ্যে নিধি বাড়ি থেকে বের হয়ে গাড়ির দিকে এগিয়ে আসে। ফারিস নিধির দিকে চোখ তুলে তাকায়। পার্পেল কালারে একটা কুর্তি পরেছে নিধি, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, চুলগুলো খোঁড়া, এতে মারাত্মক সুন্দর লাগছে নিধিকে। এই প্রথম ফারিস নিধির দিকে তাকিয়ে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। নিধি দেখে নিজের অজান্তে ফারিসের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। হাসছেন কেন? নিধির কথায় হুঁশ ফিরে ফারিসের। সে গাড়ি থেকে বের হয়ে এসে গাড়ির দরজা খুলে দেয়। নিধি আর কোনো কথাই বলে না, গাড়িতে গিয়ে বসে। নিধি গাড়িতে উঠতেই ফারিস গাড়ি স্টার্ট দেয়। মাঝ রাস্তায় ফারিসকে হঠাৎ গাড়িতে থামাতে দেখে নিধি আর তার দিকে অবাক চোখে তাকায়। নিধিকে কিছু না বলে ফারিস গাড়ি থেকে বের হয়ে একটা দোকানে ঢুকে। নিধি অসহায় দৃষ্টিতে ফারিসের যাওয়ার পরে তাকিয়ে থাকে। এই লোক কখন কী করে বোঝাই মুশকিল। 2 মিনিটের মধ্যে ফারিস আবার গাড়িতে এসে বসে। নিধির দিকে ফারিস একটা মাস্ক বাড়িয়ে দিয়ে বলে, মাস্কটা পরে নাও। নিধি ভুরু উঁচিয়ে বলল, কী দরকার মাস্ক পরা? মাস্ক পরলে আমার দম বন্ধ হয়ে আসে। নিধির কথা শুনে ফারিস চটে বলল, মাস্ক পরতে বলছি মানে তুমি পরবে। নিধি গাল ফুলিয়ে ফারিসের হাত থেকে মাস্কটা নেয়। নিধি গাল ফুলিয়ে থাকতে দেখে ফারিস খুব ধীর স্থির বলল, অয়ন যাচ্ছে আমাদের সাথে, তাছাড়া বাইরে কত মানুষ থাকবে। ফারিসের কথা শুনে নিধি কিছু বলল না। সে নীরবে দৃষ্টিতে তাকিয়ে আছে। অয়নের সাথে একদম কথা বলবে না তুমি। নিধি সন্তর্পণে মাথা নাড়ল। সে মহাচিন্তে কণ্ঠে বলল, অয়নকে সাথে নেওয়ার কি দরকার ছিল? নিধির কথা শুনে বিরক্ত হয় ফারিস। আমি কি করব? সেটা কি তোমার থেকে অনুমতি নিয়ে করতে হবে নাকি? ফারিসের কথা শুনে চুপসে যায় নিধি। তার আর কোনো কথা বলার সাহস হয় না। নিধিকে চুপ থাকতে দেখে ফারিস রুষ্ট সুরে বলে, অয়ন আমার জানের দোস্ত, তাকে দেখাতে হবে না আমি আমার বউকে কতটা ভালোবাসি? আমার বউ সুখে আছে সেটা দেখে অয়নের থেকে খুশি কেউ হবে না, আমি শিওর। বলে বাঁকা হাসে ফারিস। নিধি ফারিসের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে, এসব করা কি খুব বেশি দরকার? পুরনো ক্ষতকে জাগিয়ে তুলতে চান আপনি? ফারিস দৃঢ় কণ্ঠে বলে, আমি তো শান্ত স্বভাবের, সবার সাথে চলতে চেয়েছি। অয়ন তো আমাকে রাগিয়ে দিয়েছে। আমি তো প্রথমে ওর সাথে এসব করতে চাইনি। অয়ন বুঝে গেছে আমাদের সম্পর্কটা আর 10টা সাধারণ দম্পতির মতো না, তাই তো আমাদের পিছনে পড়ে লেগেছে সে। এখন তাকে বোঝাতে হবে যে আমাদের সম্পর্কটা একদম স্বাভাবিক আছে। অয়ন নিজে থেকেই তো আমাদের সাথে যেতে চেয়েছিল। ফারিসের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলল নিধি। সে বিরস মুখে বলল, সব কিছু যখন এতই বোঝেন, তাহলে নাটক না করে আমাদের সম্পর্কটা স্বাভাবিক করে নিলেই তো হয়। নিধির কথা শুনে ফারিস জোরে গাড়ির ব্রেক কষে। ফারিস বিস্তর শ্বাস ছেড়ে বলল, বুঝবে না তুমি। বলে ফারিস গাড়ি থেকে নেমে নিধিকে নামতে বলল। নিধি বাধ্য মেয়ের মতো গাড়ি থেকে নেমে পড়ল। অপেক্ষার অবসান ঘটিয়ে অয়নের আগমন ঘটল। নিধিকে দেখে অয়ন হাত বাড়িয়ে বলল, হাই। নিধি হাত বাড়িয়ে দিতেই ফারিস তার দিকে তাকায়। বলে নিধি আবার হাত গুটিয়ে নেয়। নিধির কাছে অয়ন কিছুটা অপমান বোধ করে, তবুও মুখে হাসি বজায় রেখে বলে, কেমন আছেন ভাবি? নিধি একটু চুপ থেকে বলল, ভালো আছি। অয়নের ঢলে পড়া ভাব দেখে ফারিসের মেজাজ সপ্তম আকাশে পৌঁছায়। ফারিস নিধির এক বাহু জড়িয়ে ধরে বলে, চলো যাই, তাড়াতাড়ি আবার বাড়ি ফিরতে হবে। ফারিসের কাজে মনে মনে অয়ন প্রচুর বিরক্ত হয়, তবুও সেটা প্রকাশ করে না। ফারিস আর নিধির সাথে তাল মিলিয়ে মনে ভিতরে যায়। নিধি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা চিপিসকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। অয়ন
নিধি থেকে একটু দূরেই দাঁড়িয়ে আছে। তা দেখে ফারিস নিধির পাশে এসে বলল, এখান থেকে চলো নিধি, তুমি বরং শাড়ি দেখো। অয়ন ফারিসকে বাধা দিয়ে বলল, আরে থাক না, ভাবিকে কিন্তু থ্রি পিসে দারুণ মানায়। অয়নের কথা শুনে ফারিস তার দিকে ভুরু কুচকে তাকায়। পরিস্থিতি বেগতিক দিকে অয়ন মিনমিন করে বলে, আমি বরং আমার জন্য কিছু দেখি বলে অয়ন চলে যায়। অয়ন যেতে নিধি ফারিসের উপর রেগে গিয়ে বলে, আপনার কি আমাকে খেলনা পেয়েছেন নাকি? মন থেকে তো কিছুই করছেন না। এই নাটক আর কতদূর এগিয়ে নিয়ে যাবেন আপনি? আর কতক্ষণ আমাকে এই নাটকে সায় মিলিয়ে চলতে হবে? নিধির কথা শুনে ফারিস হেসে নিধির কপালে আলতো ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, আমার উপর রেগে আছো তাই বলে এখানেই রাগারাগি করবে সুইটহার্ট? ফারিসের কর্মকাণ্ডে বিস্মিত হয়ে যায় নিধি। কিছু বুঝে ওঠার আগে কী থেকে কী হয়ে গেল। নিধিকে আরেকটু অবাক করে দিয়ে ফারিস আরেকটু কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, গলা উঁচিয়ে কথা বলবে না আমার সাথে, পরিণাম ভালো হবে না বলে দিলাম। ফারিসের শান্ত গলা দেওয়ার ধমকে নিধি চুপসে যায়। মনে মনে ফারিসকে হাজারো বকাঝকা দিতে থাকে। এদিকে ফারিস আর নিধিকে এত কাছাকাছি দেখে রেগে দেওয়ালে ঘুষি মারে অয়ন, যে ফারিস আর নিধিকে থেকে কিছুটা আড়ালে লুকিয়ে তাদের দেখতে চেয়েছিল। এক সপ্তাহ পর মেঘ কালো আকাশের ভাবমূর্তি পাল্টে যেতে দেখে কিছুটা মন খারাপ হয়ে যায় নিধি। সে বিষণ্ণ মুখে ছাদ থেকে রুমে ফিরে আসে। রুমে এসে তার ডাক পড়ে ফারুল বেগম নিধিকে তার রুমে ডেকেছেন। তাই নিধি আর দেরি করলো না, ফারুল বেগমের রুমের দিকে যায়। ফারুল বেগম রুমের সামনে এসে নিধি দরজায় টোকা দেয়। ফারুল বেগম এসে নিধিকে দরজা খুলে নিয়ে নিধিকে ইশারায় ভিতরে প্রবেশ করতে পারে। নিধি গুটি গুটি পায়ে রুমের ভেতরে প্রবেশ করে। পরিবেশটা বেশ থমথমে। ফারিসের সাথে তোমার সব কিছু ঠিকঠাক আছে তো? আচমকা এমন প্রশ্নে অবাক হয়ে যায় নিধি। নিজেকে কিছুটা অপ্রস্তুত করে নিধি বলে ওঠে, ঠিক তো থাকার কথা, যদি ঠিক না থাকে তাহলে? ফারুল বেগম সন্দিহান কণ্ঠ শুনে নিধি ততস্থ হয়ে যায়। আপনার নাতিকে কেউ জিজ্ঞাসা করুন না সব ঠিক গেছে কিনা। আমার তরফ থেকে তো সব কিছু ঠিক আছে। নিধির কথা শুনে ফারুল বেগম ক্লান্ত ভঙ্গিতে নিধির দিকে তাকিয়ে বলে, আমি আর পাচ্ছি না এসব নিতে। আমি কি পাপ করেছি তোমাদের বিয়ে দিয়ে? আমার ফারিসের একজন সঙ্গী ভেবেই আমি তোমার সাথে ওর বিয়ে দিছি। এখন তো মনে হচ্ছে আমরা তোমার সাথে অন্যায় করছি। ফারুল বেগমের কথা শুনে তাচ্ছিল্যে হাসি এসে নিধি। সে এক জায়গায় আবার পরিবার আমার সাথে শত শত অন্যায় করেনি, তাদের খারাপ লাগেনি, সে জায়গায় আপনাদের খারাপ লাগছে কেন? আপনারা তো অন্যায় কিছু করেনি। ফারুল বেগমের প্রলম্বিত শ্বাস ফেলল। নিধির মাথায় হাত বুলিয়ে দিয়ে তিনি বললেন, চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। আমার ফারিস যদি একবার তোমাকে ভালোবেসে ফেলে তাহলে তোমার জীবনে একদম ভরপুর হয়ে সুখে থাকবে। আমার ফারিসটা যাকে ভালোবাসে তাকে মন উজাড় করে ভালোবাসে, কখনো ছেড়ে যায় না। বাকি আমি দেখে নিব, তুমি বরং এখন যাও, ফারিস আসার সময় হয়ে গেছে। ফারুল বেগমের সাথে সাইম দিয়ে মিলিয়ে নিধি রুমে চলে আসে। রুমে এসে নিধি একদম হতভম্ব। ফারিস অলরেডি চলে এসেছে। সে অফিসের ড্রেস চেঞ্জ না করে শুয়ে আছে। তা দেখে নিধি গুটি গুটি পায়ে হেঁটে ফারিসের পাশে গিয়ে বসে। কী হয়েছে আপনার? নিধির প্রশ্নের উত্তর দেয় না ফারিস। সে চুপচাপ দু হাত মাথা চেপে শুয়ে আছে। নিধি কাঁপা কাঁপা হাতে ফারিসের কপালে স্পর্শ করতে চমকে যায়। ফারিসের গা পুড়ে যাচ্ছে। লাইটটা অফ করে নিধি, চোখ জ্বালা করছে প্রচুর, মাথা ব্যথা করছে। ফারিসের কথা শুনে নিধির চোখ ছলছল করে ওঠে। কী কারণে সেটা বুঝতে পারল না। এত গম্ভীর কণ্ঠে কথা বলা মানুষটা যখন নরম গলায় কথা বলবে তখন তো আর আশ্চর্য লাগবে। নিধি আর দেরি না করে রুমে উঠে রুমের লাইটটা অফ করলো। কিছুক্ষণের মধ্যে নিধি জলপট্টি দেওয়ার জন্য পানি নিয়ে আসে। নিস্তব্ধ রাতের ব্যথিত ফারিসের শিউরে বসে মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছে নিধি। জলপট্টি দেওয়া শেষ করে নিধি রুম থেকে বের হয়ে ফারিসের জন্য খাবার নিয়ে আসে। নিধি ফারিসকে ডেকে উঠতে বলে, কিন্তু ফারিস যেন উঠে বসার মতো শক্তিটুকু নেই। নিধি অনেক কষ্ট করে ফারিসকে বালিশের সাথে হেলান দিয়ে বসায়। নিধি ফারিসের সামনে খাবার রেখে বলে, খাবারটা খেয়ে নিন, ওষুধ খেতে হবে। নিধির কথা শুনে পিট পিট করে ফারিস তার দিকে তাকায়। ফারিসের মুখ অন্যদিকে ফিরিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলছে, খেতে ভালো লাগছে না আমার। ফারিসের কথা শুনে যেন মহা ঝামেলায় পড়ল নিধি। আর সাত পাঁচ না ভেবে নিজেই ফারিসকে জোর করে অল্প একটু খাবার খাইয়ে দেয়। তারপর ফারিসের রুমের অনেক খোঁজাখুঁজির পর জ্বরের ওষুধ পায় নিধি। ফারিসকে অনেক জোরাজুরির পর ওষুধ খাওয়াতে সামর্থ্য হয় নিধি। এসিটা অফ করে নিধি, ঠান্ডা লাগছে। আর তুমি এখন লাইট অন করে রাখো, বলছি তো, মাথা ব্যথা করছে। ফারিস মৃদু কণ্ঠে ধমক খেয়ে চুপসে যায় নিধি। সে বিড়বিড় করে বলে, অসুস্থ, তার উপর তার রাগারাগি করা যাবে না। বাপরে,
বলে নিধি এসে লাইট আর এসি অফ করে দেয়। ব্ল্যাঙ্কেট বের করে ফারিসের গায়ে জড়িয়ে দেয়। তারপর ফারিসের পাশে বসে নিধি বলে, মাথা টিপে দিয়ে ভালো লাগবে। নিধির কথা শুনে চমকে চোখ মেলে তাকায় ফারিস। এত অস্থির হতে হবে না তোমাকে, কিছুক্ষণ পর রোগ সব হাওয়াই হয়ে যাবে। এমনিতে কোনো কিছু আমার কাছে চিরস্থায়ী থাকে না। ফারিসের কথা শুনল না নিধি। সে আলতো করে হাতে ফারিসের মাথা টিপে দিতে থাকে। প্রায় 3টা বাজে। নিধি ফারিসের সাথে বালিশে হেলান দিয়ে শুয়ে আছে। হঠাৎ ফারিসের মৃদু পরিবর্তন শুনে ঘুম ভেঙে যায় নিধির। আবার জ্বর এসেছে ফারিসের। নিধি এবার বেশ চিন্তায় পড়ে গেল। এত রাতে ফারুল বেগমকে তো ডাকা যাবে না। শেষ নিধি আর কোনো উপায় না পেয়ে জ্বরের ওষুধ এনে পানির গ্লাস এগিয়ে দেয় ফারিসের দিকে। কিন্তু ফারিস চোখ খোলে না। ফারিস নিধির হাত চেপে ধরে বলে, আমাকে ছেড়ে যেও না কখনো, আমার একা থাকতে খুব কষ্ট হয় জানো। ফারিসের কথা শুনে নিধি তার দিকে ফ্যাল করে তাকিয়ে আছে। এই মুহূর্তে তার ঠিক কী বলা উচিত সেটাই সে খুঁজে পাচ্ছে না। অতঃপর নিধি ফারিসের এক হাত জড়িয়ে ধরে বলে, যাব না। নিধির এই একটা কথা শুনে যেন স্বস্তি পেল ফারিস। আবার নিশ্চিন্তে ঘুমের জগতে পাড়ি দিল ফারিস। স্নিগ্ধ সকালে সূর্যের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে যায় ফারিসের। চোখ মেলে চারিদিকে ভালো করে তাকাতেই থমকে যায় ফারিস। সে নিধিকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে আছে। ফারিস নিধিকে ছেড়ে উঠে বসতে নেবে, তার মাথাটা ভার হয়েছে। বাধ্য হয়ে আবারও শুয়ে পড়ল। নিধি ঘুম থেকে উঠে সবার জন্য ব্রেকফাস্ট বানিয়ে ফারিসের খাবার রুমে নিয়ে আসে। রুমে এসে দেখে ফারিস এখনও ঘুমাচ্ছে। বিছানার পাশে টি টেবিলের উপর খাবার রেখে নিধি চলে যেতে নিলেই ফারিস তার হাত ধরে ফেলে। ফারিসের কাছে সে পুরো হতভম্ব হয়ে যায়। সে বিড়বিড় করে বলে, জ্বরের কবরে পড়ে গেছে তাই লোক পাগল হয়ে গেছে নাকি। দুর্ভাগ্যবশত নিধির কথাটা ফারিস শুনে ফেলে। ফারিস শোয়া থেকে উঠে বসতে বসতে বলে, পাগল আমাকে বলছো? কোনো দিন পাগল মনে হয় আমাকে? ফারিসের কথার জবাব দেয় না নিধি। সে ফারিসের কপালে হাত দিয়ে চেক করে জ্বর আছে কিনা। এখনও পুরোপুরি জ্বর কমেনি ফারিসের। তাই নিধি ফারিসকে আদেশের সুরে বলে, ফ্রেশ হয়ে এসে নাস্তা করুন, ওষুধ খেতে হবে। আর হুট করে আপনি কিভাবে জ্বর এসেছে? সারাদিন কাজ আর কাজ করে একটু যত্ন নেন না। নিধির কথা শুনে ফারিস মিনমিন করে বলে, যত্ন নেওয়ার জন্য তো একজন আছে। কি বলছেন? নিধির কথা জবাব না দিয়ে ফারিস বিছানা থেকে নামতে নিতে পড়ে নিধি ফারিসকে ধরে ফেলে। আপনার হম্বি আর যাবে না করে দেন। আরে ভাই, জ্বরের কারণে দুর্বল হয়ে আছে সারা শরীর, সাবধানে চলবেন তো। নিধির কথাতে কানে না নিয়ে ফারিস ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণের মধ্যে সে ফিরে এসে বিছানায় আরাম করে বসে নিধিকে বলে, খাবার দাও। নিধি খাবারের দিকে আঙুল দেখে বলে, খাবার তো এনেই রেখেছে, খেয়ে নিন। নিধির কথা শুনে ফারিস আর তার দিকে ভুরু কুচকে বলে, একজন অসুস্থ মানুষ কী করে নিজের হাতে খেতে পারে? এটুকু কমন সেন্স নেই তোমার? এখন যে আমাকে খাইয়ে দেওয়া উচিত তোমার সেটাও বলে দিতে হবে? ফারিসের কথা শুনে নিধি ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়েছে। এ কোন ফারিসকে দেখছে? আকাশ থেকে ঘোলাটে মেঘের আবরণ সরে গিয়ে রোদের দেখা মিলে। নিধি ফারিসের খাবার খাইয়ে দিতে রান্নাঘরে যায় প্লেট রাখতে। রান্নাঘর থেকে রুমে এসে নিধি তো পুরো অবাক। আপনি আসলে কি বলুন তো, এই অবস্থায় কেউ অফিসে যায় নাকি? কেউ যায় না, আমি যাব। নিধি আর চুপ থাকতে পারল না। সে ফারিনকে হুমকি দিয়ে বসলো, আমি গিয়ে দাদুকে ডেকে আনবো, উনি দেখবেন আপনাকে। ফারিস ভীষণ কঠিন ধাঁচের মানুষ। তাই নিধির কথাতে ফারিসের কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। তাই নিধি বাধ্য হয়ে রাহাত শিকদারকে ডেকে আনে। রাহাত শিকদার ফারিসকে আদেশ দিয়ে বলেন, দাদু ভাই, তুমি পুরোপুরি সুস্থ হওনি এখনও, তাই এই অবস্থায় তোমাকে অফিস যেতে হবে না। রাহাত শিকদারের কথা কানে নিল না ফারিস। সে নিজের মতো রেডি হয়ে ব্যস্ত ভ্যানিটি ব্যাগ সামনে দাঁড়িয়ে। রাহাত শিকদার অপেক্ষায় ছিল কখন ফারিসের দৃষ্টি তার দিকে পড়বে, কিন্তু ফারিস ভুলে যায় তার দিকে তাকাতে। শেষে রাহাত শিকদার ব্যস্ত হয়ে গেলেন। আমার অফিস তোমাকে আর সামলাতে হবে না দাদুভাই। কালকে থেকে মেয়েটা অক্লান্ত পরিশ্রম করে তোমার সেবা যত্ন করছে। তুমি তার বিন্দুমাত্র মূল্য না দিয়ে এই অসুস্থ শরীর নিয়ে এখন অফিসে যাচ্ছ। তুমি আবার অসুস্থ হয়ে গেলে তো তখন আবার বেশি দিন বিছানায় পড়ে থাকতে হবে। তার চেয়ে বরং এখন 2 দিন 1 দিন রেস্ট নাও, যেন পুরোপুরি সুস্থ হয়ে যাও। রাহাত শিকদারের কথা শুনে কিছু বলে না ফারিস। সে নিধির ঘন পাপড়ির চোখ দুটোর দিকে রক্তিম চোখে তাকিয়ে আছে। তা বুঝতে পেরে নিধি রাহাত শিকদার পিছনে লুকিয়ে যায়। কিছুক্ষণ গম্ভীর থেকে ফারিস একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, তোমার কথাই রইলো, এবার খুশি মন দিয়ে কাটাও তুমি। ফারিসের কথা শুনে হাসেন রাহাত শিকদার। তিনি আর রুমে না গিয়ে চলে যান। নিধি রাহাত শিকদারের পিছনে যেতে নিতেই ফারিস নিধির হাত চেপে ধরে বলল, আমি না অসুস্থ, তা আমার সেবা না করে কোথায় যাওয়া হচ্ছে শুনি? ফারিসের কথা শুনে চুপসে যায় নিধি। সে ফারিসের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে ব্যস্ত, কিন্তু ফারিসের শক্ত বাহুবন্ধন থেকে নিজেকে মুক্ত করতে ব্যর্থ হয় নিধি। অসুস্থ মানুষ
কখনো এত পাগলামি করে না। আপনার গায়ে অনেক শক্তি, বাপরে। নিধির কথা শুনে ফারিস হাসে। সে নিধিকে ছেড়ে দিয়ে বলে, নিয়মিত জিমে যাই, শক্তিশালী তো হবই। ফারিসের কথা শুনে নিধি বুক ভেঙচিয়ে বলে, শক্তিশালী দেখেই তো সকালে পড়ে যেতে নিয়েছিলেন, রাতে আবার আমার সব শক্তি ব্যয় করে আপনাকে সামলাতে হয়েছে আমাকে। নিধির কথা জবাব দেওয়ার প্রয়োজন মনে করে না ফারিস। সে সুন্দর করে বিছানায় ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়ে পড়ে। ফারিস নিধিকে নিজের কাছে ডেকে বলে, দেখো তো জ্বর আছে কিনা। নিধি ফারিসের কপালে হাত দিয়ে বলে, হ্যাঁ আছে, আপনার ডক্টরের কাছে যাওয়া উচিত। ঘরে আমার ব্যক্তিগত ডক্টর থাকতে আমি কোনো বাইরের ডাক্তার দেখাতে যাব? ফারিসের কথা শুনতে না পেয়ে নিধি তার দিকে ভুরু কুচকে তাকায়। কি বলছেন আপনি? বলছি এই সামান্য জ্বরের জন্য ডক্টরের কাছে যাওয়া লাগবে না, একদিন রেস্ট নিলে সুস্থ হয়ে যাবে। আপনার ইচ্ছে থাকে আপনি বলেন। নিধি চলে যেতে নেয়। ফারিস নিধির হাত চেপে ধরে তাকে আটকে বলে, আমি তো আজকের দিন অফিসেই কাটাতাম, কিন্তু আমি অসুস্থ বলে তুমি জোর করে বাড়িতে থাকতে বাধ্য করলে আমাকে। সো আজকে সারাদিন তুমি আমার চোখের সামনে থাককে একদম নড়বে না, অসুস্থ স্বামীর সেবা করবে। ফারিসের কথা শুনে নিধি তার দিকে অবাক চোখে তাকায়। সে চট করে বলেই বসলো, অসুস্থ হলে বউ প্রয়োজন, আর কোনো কাজে বউকে পাত্তা দেওয়া হয় না। নিধির কথা শুনে ফারিস তার দিকে অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। এদিকে নিধি চট করে কি বলে বসলো সেটা বুঝতে না পেরে নিজের মুখ চেপে ধরল। ফারিস তার দিকে বক্র চোখে তাকাতে নিধি কিছুটা অপ্রস্তুত মুখে বলল, আমাকে ছাড়ুন, পরে আসছি আমি, এখন কিছু কাজ আছে। নিধির কথা কে কানে না নিয়ে ফারিস নিধিকে বিছানায় বসতে বলে। নিধি গুটিগুটি পায়ে এগিয়ে এসে বিছানায় বসে। ফারিস নিধির কোলে মাথা রেখে বলে, মাথা ব্যথা করছে? ফারিস ঠিক কী বলতে চেয়েছে তা বুঝতে পেরে নিধি ফারিসের মাথা টিপে দিতে থাকে আলতোভাবে। তপ্ত দুপুরে অসহ্যকর গরমে ঘেমে একাকার হয়ে যায় ফারিস। নিধির যত্নে ফারিস শরীরটা থেকে ব্ল্যাঙ্কেট সরিয়ে দেয়। জ্বর কমে গেছে, যার ফলে এত ঘামছে ফারিস। হঠাৎ দরজা খুলে অয়ন প্রবেশ করলো। অয়নকে দেখে নিধি কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। দরজা খোলার আওয়াজ পেয়ে ফারিসেরও ঘুম ভেঙে যায়। ফারিস নিধির কোল থেকে মাথা সরিয়ে বালিশে হেলান দিয়ে বলে, কিরে ভাই, তোর কোনো কমন সেন্স নেই? একটা সদ্য বিবাহিত দম্পতির রুমে যে নক করে ঢুকতে, সেটাও তো একটা ছোট বাচ্চা জানে। ফারিসের কথা শুনে অয়ন কিছুটা অপমানিত বোধ করে, কিন্তু সেসব পাত্তা না দিয়ে সে গিয়ে বিছানায় বসে ব্যস্ত গলা বলে, অসুস্থ হলি কীভাবে? নিজের খেয়াল রাখবি তো? অয়নের গলা শুনে ফারিস বিরক্ত করে বলে, 2022 সালে টাইফয়েড হয়েছে, তখনও তো একবার দেখতে এলি না। 24-এ যখন সামান্য জ্বর হলো তখন পই পই করে চলে এলি। আসলে তোর মতলবটা কি বলতো? তাছাড়া তোর ভাবি আছে তো আমার দেখাশোনা করার জন্য। ফারিসের ঠান্ডা করা অপমানে চুপসে যায় অয়ন। তবু হাসি মুখে বলে, বন্ধুর বিপদে এগিয়ে আসবে। অয়নের কথা শুনে তাচ্ছিল্যের হাসি আসে ফারিস। নিধি দাদাভাইকে ডেকে দাও, অয়ন গল্প করুক ওদের সাথে। ফারিসের কথা শুনে অয়ন চট করে বলে বসলো, ওরা তো বাড়িতে নেই। অয়নের কথা শুনে ফারিস তার দিকে ভুরু কুচকে তাকায়। কই গেছে জানি না। অয়নের প্রতি প্রচুর বিরক্ত হয় ফারিস। না জানি এখন আবার কোন কুবুদ্ধি নিয়ে বাড়িতে প্রবেশ করছে এই ছেলে। ছোটোবেলা থেকে অয়ন ছিল সুবিধাবাদী মানুষ, সেখানে নিজের লাভ, সেখানে ওত পেতে থাকে। নিধি খাবার দাও তো, ক্ষুধা লাগছে। অয়ন চল ডাইনিং টেবিলে গিয়ে বসি। ফারিসের কথা শুনে বাধ্য মেয়ের মতো নিধি সবাইকে খাবার দিতে যায়। সবাইকে খাবার বেড়ে দিয়ে নিধি একপাশে দাঁড়ায়। তা দেখে ফারিস ভুরু কুচকে বলে, দাঁড়িয়ে আছো কেন? আমাকে খাইয়ে দিতে হবে সেটা কি ভুলে গেছো নাকি? ফারিসের ধমক খেয়ে নিধি অয়নের দিকে আর চোখে তাকিয়ে বলে, এখানে? নিধির কথা শুনে অয়ন চুট করে বলে বসলো, ভাবির যখন ভালো লাগছে না তখন নিজের হাতে খেয়ে নেই, নাহলে আমি তোকে খাবার খাইয়ে দিই। অয়নের কথা শুনে নিধি জোরে জোরে হেসে ওঠে। তা দেখে ফারিস নিধির দিকে রক্তিম চোখে তাকিয়ে বলে, আমার বউ থাকতে আমি কেন অন্য কারো হাতে খাবো? নিধি যা বলছি তা তুমি করবে? ফারিসের কথা শেষ না হতে নিধি ফারিসের পাশের চেয়ারটায় বসে পড়ে তাকে খাবার খাওয়াইয়ে দেয়। খাবার খেতে খেতে ফারিস বলল, আজকে রান্নাটা অনেক মজা হয়েছে। ফারিসের কথা শুনে অয়ন বলল, কই অত মজা হয়নি তো। অয়নের কথা শুনে ফারিস তার দিকে বিরক্তি ভরা নয়নে তাকিয়ে বলে, মজা লাগবে কীভাবে তোর কাছে? তুই তো আর তোর বউয়ের হাতে খাবার খাচ্ছিস না। সারাদিন ক্লাবের মেয়েদের সাথে ডিনার করে করে তোর রুচিটাই নষ্ট হয়ে গেছে, তাই খাবারের টেস্ট পাচ্ছিস না। খাবার ভালো টেস্ট পাওয়ার জন্য বিয়ে কর, তারপর বউয়ের হাতে খাবার খেয়ে দেখিস খাবার কেমন আলাদা টেস্ট আছে। ফারিসের কথা শুনে নিধি হতভম্ব হয়ে যায়। এই লোক কি আসলে পাগল হয়ে গেছে নাকি? তাই ভাবছে সে। শেষ বিকেলের প্রণয় প্রথম পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।